Hello friends, once again welcome to the YouTube channel Patsala 24/7 Education for All and Online Platform. ফ্রেন্ডস, কালকে তোমাদের পিএসসি ক্লার্কশিপ বহু প্রতীক্ষিত তোমরা যে এক্সাম দিয়েছিলে 25th জানুয়ারি তার রেজাল্ট তো আউট হয়েছে। তো যারা সিলেক্টেড ক্যান্ডিডেটস ইন পার্ট 1 এক্সামিনেশন তাদের একটা পিডিএফ লিস্ট অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কালকে সন্ধ্যাবেলা। যারা এখনও দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে তোমরা দেখে নিও। আর আশা করি তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছো অলরেডি যে তোমরা পার্ট 1 কোয়ালিফাই করেছো কি কারা করনি। আর সেখানে কে কত স্কোর করেছে তোমরা পার্ট 1-এ সে কথাটা কিন্তু বলা নেই। যেহেতু এটা ক্লাসিক এক্সামে পার্ট 1 এবং পার্ট 2 এই দুটোকে অ্যাড করে যে মেরিট লিস্ট বানানো হবে, ফলে পার্ট 1-এর নাম্বারটা খুবই ভাইটাল, যেটা ম্যাক্সিমাম এক্সামে থাকে না। তো এক্ষেত্রে পার্ট 1-এর নাম্বারটা তো খুবই ভাইটাল। তো আশা করা যাচ্ছে যে পিএসসি কিছুদিনের মধ্যে তোমরা কে কত স্কোর করেছে সেটা হয়তো জানিয়ে দেবে তাদের ওয়েবসাইটে, বা এরকম কোনো একটা ডেস্ক বানিয়ে দেবে যেখানে তোমরা দেখে নিতে পারবে তোমরা পার্ট 1-এ কত স্কোর করেছো। আমরা এই ভিডিওতে দেখে নেবো যে বছর পিএসসি ক্লার্কশিপের কাট অফ কত গেল, টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, সঠিক কেউ বলতে পারছি না, একটা টেন্টেটিভ ভ্যাকেন্সি নিয়ে আমরা আলোচনা করব। সিলেবাসটাই বা কী, অনেকজন তোমরা প্রশ্ন করেছো আমাকে যে টায়ার 2 সিলেবাসটা কী রয়েছে এবং আমাদের স্ট্র্যাটেজিটা কী হবে নেক্সট। আমাদের যে টায়ার 2 এক্সাম যেটা শিডিউল রয়েছে আপাতত 27 সেপ্টেম্বর শিডিউল হয়ে রয়েছে, সেটা আদৌ হবে কি না এই করোনার আবহে সেটা পরের ব্যাপার, কিন্তু আপাতত যেটা ঠিক রয়েছে যে সেপ্টেম্বরের 27 তারিখ যে পার্ট 2 এক্সাম রয়েছে তার জন্য স্ট্র্যাটেজি আমাদের কী হবে সেই সবই আমরা দেখে নেব এই ভিডিওতে। তো তোমাদের কাছে জাস্ট আমি একটাই অনুরোধ করবো, ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট অবধি তোমরা উইদাউট স্কিপ করে দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে নিও, এবং যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করি প্লিজ ফ্রেন্ডস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পার্সাল 24/7 আমি এখানে এক্সাম রিলেটেড বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে থাকি। আর এরপরে আমি পিএসসি ক্লার্কশিপের টায়ার 2 এর উপরে বেশ করে ডেসক্রিপটিভ কিছু ক্লাস নিয়ে চলে আসবো, ইংলিশ এবং বাংলা উভয়ের উপরে। তো প্রথমে আমরা কাট অফ দেখে নিতে চাইবো। তো এই বছরের কাট অফের কথা যদি বলতে যাই তাহলে ইউআর বা জেনারেল ক্যাটাগরি কাট অফ রয়েছে 65, ওবিসি এ কাট অফ হয়েছে 43, ওবিসির বি কাট অফ হয়েছে 56.33। দেখা যাচ্ছে ওবিসি বি এর সঙ্গে ওবিসি এর কাট অফের ডিস্ট্যান্স অনেকটাই বেশি, এরকমটা সচরাচর অন্য কোনো এক্সামে হয় না। এসসির কাট অফ হয়েছে 48.67 এবং এসটির কাট অফ হয়েছে 29.67। বাকিগুলো তোমরা দেখে নিও, এগুলোর প্রয়োজন পড়ে না। জাস্ট আমরা মনে রাখবো তাহলে যে জেনারেল কাট অফ হয়েছে 65, ওবিসি এ 43, ওবিসি বি 56.33, এসসি হয়েছে 48.67 এবং এসটি হয়েছে 29.67। এটা গেছে এবছরের কাট অফ। তো যে লাস্ট এক্সাম যে হয়েছিল ক্লার্কশিপের সেখানে তখন 100 মার্কসের টোটাল এক্সাম হতো, তাতে 70 মার্কস হতো এমসিকিউ আর 30 হতো কিন্তু ডেসক্রিপটিভ পেন পেপার মোডে একসঙ্গে এক্সাম হতো একই সঙ্গে। তো সেটার উপরে মেরিট হতো। এবার তোমাদের টায়ার 1 হয়েছে 100 মার্কসের, সেখানে তোমরা 1 ঘন্টার এক্সাম দিয়েছিলে। অ্যারিথমেটিক এবং ইংলিশ ছিল, ম্যাথস এবং ইংলিশ ছিল 30 এবং জেনারেল স্টাডিজ ছিল 40। টোটাল টাইম ছিল 1 ঘন্টা 30 মিনিট টাইম ছিল। তো সেখানে যে রেজাল্ট সেটা বেরোলো টায়ার 1-এর। তো সেখানের মার্কস প্লাস তোমাদের 1 ঘন্টার যে নেক্সট টায়ার 2 হতে চলেছে ফুল মার্কস 100, সে টায়ার 1 এবং টায়ার 2 টোটাল মার্কসকে অ্যাড করে তোমাদের মেরিট লিস্ট বানানো হবে। তো কাট অফ দেখে নেওয়ার পরে আমরা দেখে নেবো এবার টোটাল ভ্যাকেন্সি নিয়ে একটু আলোচনা করতে চাইছি। তো দেখো, পিএসসি বারবার বলছিল যে প্রিলিমিনারি যে সমস্ত নতুন এই চেয়ারম্যান আসার পরে প্রিলিমিনারি যে সমস্ত রেজাল্ট তারা বার করেছে, আরও অন্যান্য এক্সামগুলো শুধু ক্লার্কশিপ বলে নয়, সেখানে তারা 1:10 বার করেছে। ফলে এক্ষেত্রে যেহেতু ক্লার্কশিপের কোনো নির্দিষ্ট কোনো ভ্যাকেন্সির কথা বলা ছিল না, প্রথমে এক জায়গায় বলা হচ্ছিল 4000-এর মতো ভ্যাকেন্সি রয়েছে, তারপর এক জায়গায় শোনা যাচ্ছিল 3000 প্লাস ভ্যাকেন্সি, তারপরে বলছে আরও নতুন ভ্যাকেন্সি 2000 যুক্ত হয়েছে, এরকম টাইপের অনেক কিছু শোনা যাচ্ছিল। কিন্তু যেহেতু এখানে টোটাল ক্যান্ডিডেটসকে পাস করানো হয়েছে 66,000-এর একটু বেশি, মানে 66,000-এর একটু বেশি ক্যান্ডিডেটকে যেহেতু পাস করানো হচ্ছে, এবং পিএসসি যে ট্র্যাডিশন ফলো করছে যে তারা টায়ার 1-এ মোটামুটি 1:10 এই রেশিওতে পাস করিয়ে থাকে, তো 66,000কে 1:10 যদি আমরা ভাগ করে দিই তাহলে খুব কম করেও কিন্তু ফ্রেন্ডস 6K মানে 6000 কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এটাকে যদি আমি 1:15 করে দিই তাও কিন্তু 4000 ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তো 4000 এবং 6000-এর মাঝামাঝি একটা অ্যাপ্রক্সিমেট আমরা 5000 ভ্যাকেন্সি ধরে নিয়ে আগাতে পারি গোটা ব্যাপারটাতে, যেহেতু তাদের স্ট্যাটাস দেখে আমরা বুঝতে পারছি যেখানে তারা 66,000 প্লাস ক্যান্ডিডেটসকে পার্ট 1-এ পাস করেছে। তো ভ্যাকেন্সির কথাটা আমরা আশা করি বুঝতে পারলাম। টোটাল ক্যান্ডিডেটস টায়ার 1-এ পাস করেছে কিন্তু 66,000-এর একটুখানি বেশি। এবার সিলেবাসটার কথা দেখে নিচ্ছি। তাহলে টায়ার 1-এ সিলেবাস তো আলোচনা করার কোনো প্রয়োজন পড়ে না, যেহেতু এক্সাম হয়ে গেছে। টায়ার 2-তে সিলেবাস কী রয়েছে বলছে, পার্ট 2 এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ কনভেনশনাল টাইপ কোশ্চেন্স অন এ গ্রুপ এ ইংলিশ। তাহলে গ্রুপ এ তোমাকে ইংলিশে
যে পরীক্ষা দিতে হবে, আর গ্রুপ বিতে দিতে হবে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, যার যেটা মাদার টাং রয়েছে সেই অনুযায়ী। তোমরা একটা অপশান চয়েস করেছিলে ফর্ম ফিল আপ করার সময়, এবং দুটো পেপারেই 50-50 থাকবে, মানে ইংলিশে থাকবে 50, আর যেহেতু আমার ম্যাক্সিমাম স্টুডেন্টস তারা বাংলা চয়েস করেছিল, তো আমি বাংলা নিয়ে বলছি, এবং বাংলাতে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে 50। টোটাল 50+50 100 মার্কসে তোমাদের এক্সাম হবে, এবং টাইম থাকবে কিন্তু 1 আওয়ার। তাহলে 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে 100 মার্কসের এক্সাম দিতে হবে টায়ার 2তে বা পার্ট 2তে, এবং এটা হবে পেন পেপার মোডে তোমাদেরকে লিখতে হবে। এবার পার্ট 2 তোমরা যেটা কোয়ালিফাই করে নেবে, তারপর টায়ার 1 মানে পার্ট 1-এর নাম্বার যেটা পেয়েছো তোমরা অলরেডি রেজাল্ট হয়ে গেছে, প্লাস পার্ট 2 যে রেজাল্টটা হবে সেটাকে অ্যাড করার পরে যে তোমাদের টোটাল যে মার্কস হবে, যে মেরিট লিস্ট হবে, তাতে যখন তোমরা পাস করে যাবে, তারপর তোমাদের কী হবে, দ্য এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড এবিলিটি অফ টাইপিং অন কম্পিউটার। তোমাদের একটু টাইপিং টেস্ট মোস্ট প্রবাবলি 20 ওয়ার্ড পার মিনিট ছিল, এবং একটু কম্পিউটার তোমাদের প্রফিসিয়েন্সি কতটুকু সেটা দেখে নিতে চাইবে, আর পার্ট 1 পার্ট 2 নাম্বারটা অ্যাড করে তোমাদের মেরিট লিস্ট হবে। এই হচ্ছে টোটাল এর প্রসিডিওর ছিল। তাহলে পার্ট 2 যে এক্সাম দেবে তাতে গ্রুপে ইংলিশ থাকবে, সেখান থেকে এক্সাম হবে তোমাদের 50 মার্কসের, এবং গ্রুপ বি বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, যার যেটা চয়েস করেছো সেখান থেকে হবে 50। এবার আমি একটু ডিটেল সিলেবাসটা দেখে নিতে চাইবো। তাহলে ইংলিশের মধ্যে যে 50 নাম্বারের পরীক্ষা হবে, 50 মার্কসের যে ইংলিশ পরীক্ষা হবে, তাতে তোমাদেরকে 3টে টপিক কভার করতে হবে, 3টে টপিক লিখতে হবে। কী কী? ড্রাফটিং আ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস অর ম্যাটেরিয়াল সাপ্লাইড। হয় তোমাকে কোনো পয়েন্ট দিয়ে দেবে, তোমরা মাধ্যমিক এক্সাম দেওয়ার সময় দেখেছিলে তোমরা রিপোর্ট ড্রাফট করেছো আগেও, সেখানে একটা কোনো টপিকের উপর রিপোর্ট লিখতে বলে দেয় এবং তাতে পয়েন্ট বলে দেওয়া থাকে, তো সেই পয়েন্টের উপরে বেস করে তোমাদেরকে একটা রিপোর্ট লিখতে হবে। কনডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ, যেটাকে আমরা সামারি বা প্রেসি বলি, যারা ওল্ড সিলেবাসের এইচএস পাস করেছো তারা জানো, সেখানে প্রেসি তোমরা লিখেছো বা সামারি তোমরা লিখেছো। এখন নিউ সিলেবাসেও এইচএসে তোমরা সামারি লিখেছো, তোমাদের রিপোর্ট আর সামারি কিন্তু থাকে, তোমাদের অথবা থাকে, মনে করে দেখো তোমরা। তো ম্যাক্সিমাম মানুষ হয়তো রিপোর্টটাকেই ড্রাফট করে, কিন্তু সামারিও ছিল। তো তোমাদেরকে কোনো একটা প্রোজ প্যাসেজ দিয়ে দেবে, গদ্যের একটা প্যাসেজ দিয়ে দেবে, সেটাকে তোমাকে সামারি মানে সংক্ষিপ্তসার লিখতে হবে। আরেকটা কী করতে হবে, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, মানে তোমরা যে যে ভাষা চয়েস করেছিলে, যারা বেঙ্গলি চয়েস করেছিলে, তো তোমাদের বেঙ্গলিতে একটা প্যাসেজ দিয়ে দিবে, সেটাকে তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তাহলে 3টে টপিক বোঝা গেল ইংলিশ থেকে কী কী। একটা করতে হবে রিপোর্ট, একটা লিখতে হবে সামারি, একটা লিখতে হবে তোমাদেরকে ট্রান্সলেশন করতে হবে। এবার এই ক্ষেত্রে 50 মার্কস কেমন করে ডিভিশন থাকে না, দুটো থাকবে 15-15, একটা থাকবে 20। এখন কোনটায় 15 থাকবে কোনটায় 20 থাকবে সেটা তো এক্সামের পেপারের উপর নির্ভর করছে, তবে মোস্ট প্রবলি রিপোর্ট যেটা ড্রাফট করতে দেয় সেটাতেই 20 থাকে, আর প্যাসেজ এবং ট্রান্সলেশনে 15-15-30 টোটাল 50 থাকবে। তো ইংলিশের পরে আমরা দেখে নেব এবার বাংলা সিলেবাসটা কি। বাংলাতে ফ্রেন্ডস কী কী রয়েছে, ঠিক ইংলিশের মতনই ড্রাফটিং অফ এ রিপোর্ট ফ্রম পয়েন্টস অর ম্যাটেরিয়াল সাপ্লাইড, একই জিনিস। তোমাকে ওই একই রকম আবার একটা মেটেরিয়ালস প্রোভাইড করে দেবে, যেটাকে আমরা বাংলায় প্রতিবেদন বলি। তো সেরকমই ইংলিশে যেটাকে আমরা রিপোর্ট বলছি, বাংলা যেটাকে প্রতিবেদন বলছি, তোমাদেরকে একটা প্রতিবেদন রচনা করতে হবে। একটা প্রোজ প্যাসেজ একই রকম করে ইংলিশে যেমন একটা ইংলিশ প্যাসেজ তুলে দেবে, সেটাকে যেমন সামারি করতে হবে, তিনি বাংলাতেও একটা প্যাসেজ তুলে দেওয়া থাকবে, তোমাদেরকে তার সংক্ষিপ্ত সার করতে হবে। আর ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, ওখানে যেমন একটা বেঙ্গলিতে প্যাসেজ দেওয়া ছিল, ইংলিশে ট্রান্সলেট করেছিলে, তেমনি এখানে এবার ইংলিশে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখানে তোমাদেরকে বাংলাতে ট্রান্সলেট করতে হবে, মানে যেটাকে আমরা বঙ্গানুবাদ বলে থাকি। এখানে ওই 3টে টপিক, তার টোটাল 6টা টপিক তোমাদেরকে কভার করতে হবে 1 ঘন্টার মধ্যে। আমি আগেই বলে রাখি, ইট ইজ নট অ্যান ইজি টাস্ক ফ্রেন্ডস, এটা কিন্তু মোটেও সহজ ব্যাপার নয়। সাবজেক্টগুলো ঠিকই আছে বা টপিকগুলো ঠিকই আছে সহজ, কিন্তু 1 ঘন্টার মধ্যে 6টা জিনিসকে অ্যাটেম্প্ট করা উইথ অ্যাকিউরেসি, সব কিছু লিখে আসা, ইট ইজ নট অ্যান ইজি টাস্ক। আমি বারবার বলছি, ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, কিন্তু কঠিনও নয়। তোমরা যদি প্রপার প্র্যাকটিস করো, তো এই ক্ষেত্রে যদি প্রপার প্র্যাকটিস করো, তবেই তোমরা কোন ইনফরমেশনটাকে দিতে চাইছো, কোন ইনফরমেশনটাকে দিতে চাইছো না, তবে সেখানে বলতে পারবে। যাই হোক, সেটা আমি স্ট্র্যাটেজিতে আলোচনা করে নিচ্ছি। তো স্ট্র্যাটেজিতে আমরা চলে এলাম। তো স্ট্র্যাটেজি যেটা আমি বলছিলাম, যেহেতু তোমাদেরকে 6টা টপিক কমপ্লিট করতে হবে 1 ঘন্টার মধ্যে, ইংলিশ থেকে তোমাদেরকে 3টে আইটেম লিখতে হচ্ছে, একটা রিপোর্ট লিখতে হচ্ছে, তোমাদেরকে একটা সামারি করতে হচ্ছে, একটা ট্রান্সলেশন করতে হচ্ছে, বাংলা থেকে একটা রিপোর্ট করতে হচ্ছে, একটা সামারি লিখতে হচ্ছে, একটা ট্রান্সলেশন বঙ্গানুবাদ করতে হচ্ছে। টোটাল 6টা টপিক তোমাদেরকে 1 ঘন্টা টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। আমি বারবার বলছি, এটা যেহেতু সহজ কাজ নয়, তো তোমাদেরকে কিন্তু একটা প্রপার স্ট্র্যাটেজি নিয়ে আগাতে হবে। তোমরা এখন থেকে কি করতে পারো, তোমরা মাধ্যমিক লেভেলে বা এইচএস লেভেলে যে সমস্ত টপিকগুলো পড়ে এসেছো, সেই সমস্ত টপিকগুলো লেখার প্র্যাকটিস করতে থাকো এবং ঘড়ি ধরে লেখার প্র্যাকটিস করতে থাকো। মানে দেখো, অফলাইন মোডে তোমার পরীক্ষা হচ্ছে, মানে 1 ঘন্টার পরীক্ষা, মানে তুমি প্রথমে সেখানে গিয়ে তোমার নাম, রোল নাম্বার এগুলো লিখতে লিখতে, বা মাঝখানে ইনভিজিলেটার আসার পরে তোমাকে সাইন করাবে, এখানে একটা
আঙুলের ছাপ দিতে বলবে, এইসব করতে করতে তোমার কিন্তু 5 থেকে 7 মিনিট বেরিয়ে যাবে। তুমি ওখানে যদি 8 মিনিট বাদ দিয়ে দিই, পড়ে থাকলে কিন্তু 1 ঘন্টার মধ্যে 52 মিনিট। এই 52 মিনিটে তোমাকে কিন্তু 6টা টপিক কমপ্লিট করতে হবে। মানে তুমি যদি ডিভিশন করো টাইমটাকে, তাহলে দেখো 52 মিনিটের মধ্যে 6টা টপিক লিখছো, মানে হার্ডলি তুমি কিন্তু 8 থেকে 9 মিনিট টাইম পাচ্ছ। এবার 3টে টপিক তোমাকে লিখতে হচ্ছে 2টো পেপারে, তো আমি 52 মিনিটকে আমি 2টো ভাগে ভাগ করলাম। আমি ইংলিশের ক্ষেত্রেও তোমাকে সময় ধরে নিলাম 26 মিনিট, পেলে তুমি মেরে কেটে 25-26 মিনিট, ইংলিশের ক্ষেত্রেও তুমি, বাংলার ক্ষেত্রেও তুমি মেরে কেটে টাইম পেলে 25-26 মিনিট। তো যে কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করছি এবার। তো ইংলিশে তোমাদেরকে 3টে টপিক লিখতে হচ্ছে। একটা লিখতে হচ্ছে তোমাদেরকে কি, রিপোর্ট করতে হচ্ছে, একটা লিখতে হচ্ছে তোমাদেরকে সামারি করতে হচ্ছে, একটা লিখতে হচ্ছে ট্রান্সলেশন। দেখো তোমরা ভালো করে দেখো, এই দুটো জিনিস রিপোর্ট এবং সামারি তোমাদেরকে একটু নিজস্বতা দেখানোর জায়গা রয়েছে, কিন্তু ট্রান্সলেশনে কিন্তু নিজস্বতা দেখানোর জায়গা নেই। ফলে এখানে তোমাদেরকে সব থেকে মিনিমাম টাইম কিন্তু এখানে ইউজ করতে হবে। এখানে তুমি হার্ডলি 5 থেকে 6 মিনিটের বেশি ইউজ করতে পারবে না। তো এখানে যদি তুমি 5 থেকে 6 মিনিট ইউজ করে দাও, দেখো 26 মিনিটের মধ্যে কিন্তু 5 থেকে 6 মিনিট চলে গেল, থাকলো কত পরে 20 মিনিট। এই 20 মিনিটের মধ্যে তোমার রিপোর্ট আর সামারি। দেখো সামারিটা কী করতে হয়, একটা নিজস্বতা থাকে, তার মধ্যে একটা নিজস্ব চিন্তাভাবনা থাকে, নিজের ওয়ার্ড নিজের সেন্টেন্স স্ট্রাকচার করে লিখতে হয়, ফলে সেখানে একটু সময় লাগবেই। রিপোর্টটা অনেকটা তুমি নিজের মতন করে লিখতে পারো, কঠিন টপিক দেবে না। আর আরেকটা কথা আমি বলছি, যে কোনো মেন পেপারেই এখানে কিন্তু কোনো কঠিন টপিক আসবে না, তোমরা মিলিয়ে নিও এক্সাম পেপার দিতে গিয়ে পড়ে। ফলে কঠিন কঠিন জিনিসকে তুমি অনেক করে আলোচনা করে, মানে দেখাশোনা করে গেলে, আলোচনা করে গেলে, সেরকমটা করাটা জরুরি নয়। দেখবে খুবই কমন একটা টপিক থাকবে, এমন একটা টপিক থাকবে যেখানে তোমার কাছে ইনফরমেশান প্রচুর রয়েছে, ফলে তুমি বুঝে উঠতে পারবে না কোন ইনফরমেশনটা ছেড়ে আসবো, কোনটাকে দিয়ে আসবো, ঠিক এরকম টাইপের ব্যাপার থাকবে। তোমার টাইমটা তো আলটিমেটলি কিল করার একটা টেন্ডেন্সি থাকবে না এক্সামিনারের। তো সেটাই বলতে চাইছিলাম। তো দেখো এক্ষেত্রে তোমাকে সামারিতে কিন্তু একটু বেশি সময় দিতেই হবে। ফলে যে 20 মিনিটস থাকলো, সেখানে আমি সামারির জন্য বরাদ্দ করতে পারি কিন্তু 11 মিনিটস বা 11 মিনিট, এবং তুমি রিপোর্টের জন্য কিন্তু বরাদ্দ করতে পারো 9 মিনিট। বাস এইটুকুই কিন্তু তুমি সময় পাবে। তাহলে সংক্ষেপে এলে পরে আমরা কি দেখতে পেলাম, তাহলে রিপোর্টের জন্য তুমি বরাদ্দ করছো 11 থেকে 12 মিনিট, তুমি এখানে তুমি বরাদ্দ করছো 10 থেকে 11 মিনিট, হার্ডলি তুমি 10 মিনিট পাবে। 9 থেকে 10 মিনিট তুমি রিপোর্টের জন্য বরাদ্দ করছো। তুমি যে সামারির জন্য বরাদ্দ করছো তুমি 11 থেকে 12 মিনিট, আর লাস্টে যে তোমার ট্রান্সলেশন পড়ে থাকছে সেখানে তুমি বরাদ্দ করছো 5 থেকে 6 মিনিট। এই টোটালে তোমার 25 থেকে 26 মিনিট তুমি কিন্তু যে দুটো পার্ট রয়েছে বাংলা এবং ইংলিশ, সেখানে কিন্তু পাবে। ফলে তোমাকে স্ট্র্যাটেজিক্যালি কিন্তু আগাতে হবে। এবার সম্পূর্ণটা নির্ভর করছে তোমার কতটা তুমি রেগুলার, কতটা তুমি খাতা ধরে, টাইম ধরে, ঘড়ি দেখে কতটা তুমি প্র্যাকটিস করেছো সেটার উপরে। এখন থেকে কী করা উচিত, যে কোনো একটা টপিক নিয়ে তোমাদের ঘড়ি ধরে লিখতে বসা উচিত, যে ঠিক 12 মিনিটের মধ্যে আমি একটা রিপোর্ট নামাতে পারছি কিনা দেখি, ঠিক 12 মিনিটের মধ্যেই আমি একটা কোনো সামারি নামিয়ে দিতে পারছি কিনা দেখি। ঠিক এইভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো একটা কথা তো জানোই যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, প্র্যাকটিস করলে সব হয়ে যাবে। আর এবং আমি বারবার বলছি, টপিক হয়তো সোজা হবে এক্সামে, কিন্তু 6টা টপিককে 1 ঘন্টার মধ্যে লিখে আসা, এটা হচ্ছে চ্যালেঞ্জিং ব্যাপার। আমি বারবার তোমাদেরকে মনে করে দিচ্ছি। তো আমি আমার নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো যে সামারির মধ্যে তোমরা কোন কোন জিনিসগুলোকে নজরে রাখবে, বা রিপোর্ট কেমন করে করতে হয়, বা ট্রান্সলেশন করতে গেলে পরে কোন কোন জিনিসগুলো মনে রাখতে হয়, এগুলো নিয়ে আমি একটা ভিডিও নিয়ে চলে আসবো। তারপর রেগুলারলি পার্ট 2 এর ওপরে বেশ করে কিন্তু আমি তোমরা আমার চ্যানেল রেগুলারলি ভিজিট করলে দেখতে পারবে যে সেখানে আমি পার্ট 2 রিলেটেড বিষয় নিয়ে ভিডিও আমি আপলোড করতে থেকেছি। তো যাই হোক, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে নিও, তো আমার পরবর্তী ভিডিও আপডেটসগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং একটা শেয়ার করে দিও। আর যদি সেফ স্কোরের কথা বলে থাকি, দেখো শুধু জেনারেলকে আমি বলছি, তো জেনারেলের এখানে পার্ট 1-এ কাট অফ হয়েছে 65। মানে এখান থেকে যারা 12 থেকে 15 মার্ক যারা সারপ্লাস করে রেখেছো, মানে ধরো কেউ 75 থেকে 80 পেয়েছো, তারা একটা খুব ভালো সেফ জোনে রয়েছো। তার মানে আমি এটা বলছি না যে যারা 65 থেকে 70 পেয়েছো তারা একদম সেফ জোনে নেও, সেটা কিন্তু নয়, তারা অ্যাডভান্টেজ জোনে রয়েছো। আর তোমাদেরকে এটা মনে করে রাখতে হবে যে জেনারেলের ক্ষেত্রে আমি শুধু জেনারেল আলোচনা করছি, জেনারেলের ক্ষেত্রে আফটার টায়ার 2 তোমাদের যে মেরিট লিস্টের যে তোমাদের স্কোর তোমরা দেখতে পারবে, মানে আফটার পার্ট 1 এবং পার্ট 2 দুটাকে যোগ করার পরে সেটা তোমরা কিন্তু দেখতে পারবে 130+ আসছে, মানে আউট অফ 200 তোমাদের স্কোর কিন্তু 130+ হওয়া চাই। এবার যেইখানে দাঁড়িয়ে আছো পার্ট 1-এর মার্কসের উপরে বেশ করে তোমাদেরকে সেরকম কিন্তু এফর্ট পার্ট 2-তে দিতে হবে। তো যেহেতু পিএসসি এখনও তাদের মার্কস এখনও ডিক্লেয়ার করে দেয়নি যে কোন ক্যান্ডিডেটস কত পেয়েছে, কিন্তু তারা অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ করেছিল এক্সাম হওয়ার 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই। তো যারা যারা মিলিয়ে নিয়েছো কার কত স্কোর হয়েছে, ভালো কথা, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমার সুবিধা হবে পরবর্তীকালে ভিডিওতে তোমাদেরকে আরও একটু ভালো করে গাইড করার, বা তোমরা নিজেরাও বুঝতে পারবে তোমরা কোন জায়গায় রয়েছো। আর যারা
যাদের কাছে ওই অ্যান্সার কি নেই বা যারা এখনও দেখোনি যে তোমরা কত স্কোর করেছো, আমি আমার ডেসক্রিপশন বক্সে ওই অ্যান্সার কি লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। মানে আমি দেখবে আমার ডেসক্রিপশন বক্সে আমার একটা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো, পাঠশালা 24/7 বলে, তোমরা এই চ্যানেলে গেলেই সেখানে আমি আহ, যে যে সিলেক্টেড যে ক্যান্ডিডেটস পার্ট ওয়ানে তাদের যে পিডিএফটা প্রকাশ করেছে, পিডিএফটা ওখানে আপলোড করিয়ে দিয়েছি আমি অলরেডি, সেটাও পেয়ে যাবে। প্লাস তার সঙ্গে সঙ্গে অফিসিয়াল যে অ্যান্সার কি পার্ট ওয়ানের সেটাও আমি আপলোড করে রেখেছি, সেখানেও তোমরা ওটা পেয়ে যাবে। তো তোমাদেরকে আমি অনুরোধ করবো ডিসক্রিপশন বক্সে গিয়ে পাঠশালা 24/7 নামে দেখবে একটা টেলিগ্রাম চ্যানেল আছে, বা সেখানে গিয়ে সার্চ করো তোমরা টেলিগ্রাম চ্যানেলটাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে, তারপর পাঠশালা 24/7 আমার যে চ্যানেলের লোগো দেখতে পাচ্ছ নিচে ঠিক একই রকম লোগো লাগানো আছে, তারপর চ্যানেলে অ্যাড হয়ে যাও পরবর্তী আপডেটসের জন্য। তো স্কোর স্ট্র্যাটেজি সবই আমরা জেনে নিলাম। তো নেক্সট ভিডিওতে আমরা আরও ডিটেলস আলোচনা করব কীভাবে পার্ট টুতে বা ডেসক্রিপটিভ পেপারে বেশি স্কোর করা যায়, তারপর থেকে তো আমরা টপিক অনুযায়ী প্র্যাকটিসও করতে থাকবো। তো প্রথম থেকে ভিডিওটি যারা উইদাউট স্কিপ করে দেখেছো তাদেরকে থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। তাদেরকে ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে নিও, যারা এরকম টায়ার টু প্রিপারেশনের কথা ভাবছে বা টায়ার ওয়ান কোয়ালিফাই করার পরে বুঝতে পারছে না কী করে প্রিপারেশান নেবে। আর এভাবেই চ্যানেলটিকে সাপোর্ট করতে থেকো এবং স্টে টিউনড করে রেখো। টিউনিং এই চ্যানেলে তোমরা নিয়মিত ভিজিট করতে থেকো পরবর্তী আপডেটসের জন্য, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে এখনই সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে বেল বাটনটি অবশ্যই প্রেস করে আমার পরবর্তী ভিডিও আপডেটসের জন্য। যাই হোক, ভিডিওটাকে লেন্দি করছেন, এখানে শেষ করছি। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সকলেই খুব সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ।